এবার যেটা আজকের দিনে দাঁড়িয়ে অনেক বেশি ক্রাইসিস সবার কাছেই, নিউ জেনারেশন, ইয়াং জেনারেশন যারা উঠে আসছে, 6, 7, 8, 9, 10 যারা পড়ছে বিভিন্ন স্কুলগুলোতে, একজন স্টুডেন্ট কিভাবে তার জীবনের লক্ষ্য স্থির করবে আজকের দিনে দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে বলছে। এই প্রসঙ্গটা তো তোমার আগেই বললাম, নলেজ অ্যাকুইজিশন। হ্যাঁ, ওই যেটা বললাম ওইটাকে আবার ফিরে আসি কথাটা। হ্যাঁ, একটা বাচ্চা 6-এর বাচ্চা তো আর ও এত কিছু বোঝে না, কিন্তু তাকে আগে ভালোবাসতে দাও। তুমি কিছু তার মধ্যে ইম্পোজ করে দিও না যে এটা তোমাকে হতেই হবে। আচ্ছা এটা হলে কি হবে, ও একটা বাংলার জীবনে মানুষ হবে। আচ্ছা, তাহলে ওই ডাকঘরে ওই তাসের দেশের হরতল রহিত নিষ্কাবন হবে। ওই বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। আমি কিন্তু এই বাঁধ ভেঙে দাও, বাঁধ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য তো লিখেছিলেন রবীন্দ্রনাথ এটা। তাই সেইটাতে বিশ্বাসী। হ্যাঁ, তুমি ওকে মুক্ত মনে, আর আমি যে বললাম 2 বছর আমার শান্তিনিকেতনে কেটেছে, ফলে কবিগুরু তো আমার কাছে ছোট বয়সে, আমি খুব ছোট বয়স থেকে আবৃত্তি করেছি, রেডিওতে করেছি। হ্যাঁ, আচ্ছা, ফলে কবিগুরু আমার কাছে বিশাল বড়। আর আমি ক্লাস 10-এর মধ্যে মোটামুটি বাংলা সাহিত্যে সবকিছু পড়ে ফেলেছি। আচ্ছা, হ্যাঁ, এটা আমার বাবার অবদান। হ্যাঁ, তা এখন একটা মুক্ত মনে সে যে বোর্ডেই করুক, তাকে ভাবতে দাও। এইবার তার উপর ছেড়ে দাও সে কি করতে ভালোবাসে। এইবার হচ্ছে কি, ধরো কিছু ছেলে বলবে না আমি স্যার কিছুই, মানে ধরো তুমি একটা সমীক্ষা করলে, তাতে দেখলে যে 50% ছেলে জানেই না তার লক্ষ্য কি। তাহলে আমরা মাঝে মাঝে কেরিয়ার কাউন্সিলিং এর মতো কিছু করবো। আর এখন যেহেতু অনেকটা উন্নত হয়েছে, এখন কি তুমি দিল্লির সঙ্গে জলপাইগুড়ির কিছু একটা পার্থক্য আছে? সব জায়গায় কাগজ, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে সবকিছু সব জায়গায় পাওয়া যাচ্ছে, বিভিন্ন কোচিং এর কথা শুনতে পাচ্ছি ইত্যাদি। ফলে তাদের মধ্যে এমনি একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আমি একটা জিনিস বলি, আলিপুরদুয়ারের একটা ছেলে হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছিল, সে তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছিল, সে বলেছিল আমি স্পিলবার্গ হতে চাই, চিত্র পরিচালক হতে চাই। তাহলে আমার পাশের বাড়িটা এখন আমাদের নেই, সেই ভদ্রলোক ফিজিক্সের এমএসসি ছিল। আচ্ছা, কেরালা ফাইলসের পরিচালক সে। আচ্ছা, হ্যাঁ, কেরালা ফাইলসের সে পরিচালক। তাহলে তার জীবনটা ওইভাবে হয়েছে, সে ফিজিক্স পড়ে তার মনে হয়েছে যে আমি চিত্র পরিচালক হব, সেই জন্য সে ওই লাইনে গেছে। তাহলে হরেক রকমের লাইন আছে। হ্যাঁ, সেই হরেক রকমের লাইনটা কিন্তু আমরা দিচ্ছি না। কিন্তু ওদের সামনে এটা তুলে ধরবে কে? মাস্টারমশাই। অবশ্যই মাস্টারমশাই কেন। এবং আজকে ধরো আমি কিছু গার্জেন ছাড়া আমরা যদি তথাকথিত মানে মাস্টারমশাই বা তাদের মতো যারা চাকরি করে সেই সব গার্জেন যারা ধরি যে মোটামুটি গ্র্যাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট অনেক লোক আছে, এবার তাদেরও তো সমানভাবে জানতে হবে। হ্যাঁ, মা এবং বাবা তারা কোনো জিনিস লক্ষ্যটাকে মানে চাপিয়ে দেবে না। এই চাপিয়ে দেওয়া লক্ষ্য কিন্তু কখনো মানুষকে বড় করে না। এরকম অনেক মানুষের ফেলিওর আমি দেখেছি এবং ড্রাগ এডিক্টেড হয়ে গেছে সেটাও দেখেছি। হ্যাঁ, আর এই লক্ষ্যে থাকতে গিয়ে মানুষের জন্য কিছু করবো না, এই লক্ষ্যটা কেন কেন চলে আসবে? দেখো, তুমি যখন অর্থের সঙ্গে এটাকে করে দিচ্ছ, আজকে তোমার ছেলে মেয়ে হলো না, তুমি টাকা দিয়ে একটা কোনো বড় জায়গায় পড়িয়ে দিলে, তাহলে তার তো তখন মনে হবে ওই টাকাটাকে আমি কি করে তুলবো, আসবো, এই জায়গাটা তো হয়ে যাবে। তা সেই জায়গাটা তো এবার ধরো সবার পক্ষে সব জায়গায় চান্স পাওয়া নাও হতে পারে, কিন্তু লক্ষ্যে মানব সেবা করব এই লক্ষ্যটা কিন্তু মাস্টারমশাইদের মধ্যে আনতে হবে। সে যে কাজই করুক, তাহলে কিন্তু সমাজে যে দুর্নীতি সেটা কিন্তু অনেকটা আগে হবে। আর কেন সে রাজনীতির কথা বলতে হবে? আমাদের আজকে যে রাজনীতি, আমি সুপ্রিয়ার কথা আসতাম। হ্যাঁ, আজকে তো আমরা রাজনীতি ভালো পাচ্ছি না বলেই তো আমাদের দেশের সমস্যা। এবং আলটিমেটলি আইএস অফিসার তো কেউ না, আলটিমেটলি রাজনীতিবিদই সব। হ্যাঁ, তাহলে ভালো রাজনীতিবিদের জন্য তার জন্য শিক্ষা দরকার। সেটা লক্ষ্য হতেই পারে টিচারটা, যে সে ওইটা নিয়ে রাজনীতিবিদ হবে, সেটা তার লক্ষ্য হতে পারে। কিন্তু রাজনীতিবিদ হবে যে রাজনীতি সম্বন্ধেই জানতে হবে, তাহলে সেটাতে মাস্টারমশাই বা কাউকে একটা বলতে হবে। এই জন্য মাঝে মাঝে কেরিয়ার কাউন্সিলিং কিছু বাইরের লোককে দিয়েও করা দরকার, সেটাতেই লক্ষ্যটা স্থির হবে। নতুন প্রজন্ম বা আজকের যে জেনারেশন, তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ খুব খারাপ দেখেন, কিছু সংখ্যক মানুষ ভালোটাও দেখেন। ভালো বা মন্দ কৌশিক সিকদার স্যার কি বলছেন তাদের বিষয়ে? নতুন প্রজন্ম তাদের মধ্যে ভালো কি কি দেখতে পাচ্ছেন? ও আচ্ছা, নতুন প্রজন্মের মধ্যে ভালো, দেখো আমি সবুজের অভিযান কবিতার ফলে নতুন প্রজন্মের কাছে আমি সবসময়, আমি নিজেও সবুজ থাকতে ভালোবাসি। হ্যাঁ, আমি সবসময় একটা পজিটিভ থিঙ্কিংই ভাববো। এইবার দেখো যে আজকে জলপাইগুড়ি শহরে, যেটা জলপাইগুড়ি একটা খুব শান্ত শহর বলে সবাই জানে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ড্রাগের
বাড়ছে। বাড়ছে। হ্যাঁ, তাই এটা কেন হচ্ছে? তাহলে হতাশা একটা, আমরা ড্রাগস নিয়ে পড়াই, ক্লাস 12 একটা ইয়ে আছে, ড্রাগস কিভাবে হয়, একটা হ্যাঁ। পিয়ার প্রেশার, একটা হচ্ছে হতাশা, একটা দারিদ্র, একটা বেকারত্ব। তাহলে এই জায়গাটা কেন হচ্ছে? তাহলে সেই মানুষটা কোনোভাবে মেন স্ট্রিম থেকে কোনোভাবে সরে গেছে। আরেকটা, সে কলেজে হোস্টেলে গিয়ে হলো, এটা কিছু করার নেই। হ্যাঁ, সে, আমি এমনও মানুষ জানি যে এখন বড় ডাক্তার, সে এখনো ড্রাগস, আচ্ছা। সে ওই হোস্টেল লাইফে সেটা শুরু করেছিল। তা আরেকটা জিনিস যেটা আমি বলবো, যেমন ধরো আমাদের স্টুডেন্ট লাইফের সঙ্গে কৃষ্টি সংস্কৃতির একটা সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি, মানে নতুন সমাজে। নতুন সমাজ, হ্যাঁ, হ্যাঁ, কেউ করছে না, নতুন গান গাইছে না, নতুন এই করছে না, তা নয়। এই যে বাংলা সিনেমাগুলো আমি কেন দেখতে যাই, কিন্তু নতুন ছেলেরা কি সিনেমা করলো আচ্ছা, সেগুলোর জন্য, কিন্তু সেটার সংখ্যা কমে যাচ্ছে। কমে যাচ্ছে। আর ইভেন যারা ধরো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতেও কাজ করছে, তাদের মধ্যে গল্প করলে দেখা যাচ্ছে ওই বাড়ি গাড়ি গাড়ি এসব নিয়ে ভাবছে। তাহলে বাঙালির একটা পয়সা ছিল না, কিন্তু একটা সংস্কৃতিবান লোকের একটা বিষয় ছিল, সেই জায়গাটাতে আমার মনে হচ্ছে একটুখানি এই হয়ে গেছে। সেটা আরেকটু বেশি হওয়া দরকার, এবং তার জন্য কিছুটা ফার্স্ট লাইফ দায়ী। হ্যাঁ, কিন্তু তবুও মনে করি যে ফার্স্ট লাইফ যে লাইফই হোক, মানুষের 6 ঘন্টা ঘুমানোর বাইরে বাকি সময় সে কালচার, পড়াশুনো, বই ইত্যাদি সে করতেই পারে। এবং মানুষ যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে সে পজিটিভ থিঙ্কিং এ যাবে, এবং সেই থিঙ্কিং এর মাধ্যমে আস্তে আস্তে এতে যাবে। আমরা কেন নতুন নতুন ব্যবসার কথা ভাবছি? জলপাইগুড়ি তো ব্যারেন লাইন ব্যবসার জন্য, ইন্ডাস্ট্রির জন্য। হ্যাঁ, তাহলে সেটাকে সঠিকভাবে যদি, আবার ওই পয়েন্টে চলে আসি, নলেজ অ্যান্ড প্রফেশন। হ্যাঁ, তুমি আজকে জলপাইগুড়িতে এত টমেটো চাষ হচ্ছে, সেই টমেটোটাকে যদি আমরা ইন্ডাস্ট্রিতে কনভার্ট করতে পারি, তাহলে টমেটো চাষিও পয়সা পায়, আলু চাষিও পয়সা পায়। হ্যাঁ, তাহলে ফুড প্রসেসিং এর উপরে কাজ করতে পারে, তারা ভালো কাজ করতে পারে। কেউ ইঞ্জিনিয়ারিং এ পড়েছে, কিছুদিন কাজ করে সেটা নিয়ে সে একটা ইন্ডাস্ট্রি গড়ে তুললো। তাহলে এইভাবে লক্ষ্য থাকতে হবে। সেখানে সে অন্য একটা হতাশায় পড়ে এতে চলে গেল, সেটা কোনো ভালো দিক নয়। ফলে নতুন জেনারেশনকে আমি বলবো তাকে খুব সজীব থাকতে, সে নতুন নতুন পড়াশোনা জিনিসটা জানার চেষ্টা করুক। হ্যাঁ, চাকরির চেষ্টা সে করবে। আবার কেউ কেউ, আচ্ছা, এটা আমাদের মানুষের ইয়ে করতে হবে, সেটা আমাদের বাঙালি সমাজে কম, অন্য মানে দের মধ্যে বেশি আছে, অন্য রাজ্যে বেশি আছে, যে আমরা কেন এন্টারপ্রিনার তৈরি করতে পারছি। আচ্ছা, এই এন্টারপ্রিনার বা উদ্যোগপতি যদি তৈরি করতে না পারি, তাহলে এই বাংলা ভবিষ্যৎ একেবারে, এটা আমি দেখতে পাচ্ছি। এবং এই অন্ধকার ভবিষ্যৎটা কিন্তু আমাকে খুব দুঃখ দেয়। আচ্ছা। হ্যাঁ, আমাদের সময় থেকে এখন কিন্তু সেই অন্ধকার জায়গাটা বড় বেড়ে গেছে। সেটার জন্যই কিন্তু নতুন সমাজ, নতুন যে প্রজন্ম, তারা কিন্তু হতাশার মধ্যে চলে আসছে। তারা ভাবছে কাজ নেই, এ নেই। আর কিছুটা মেধা বলো, এর বলো, তার কিছুটা ডিগ্রেডেশন কিছুটা কিন্তু হয়েছে। অ্যাভারেজ হয়ে যাচ্ছে। বাঙালি অ্যাভারেজ, অন্য জাতির সঙ্গে একটু, আমি বলছি না যে বাঙালি ছেলেমেয়েরা, তুমি প্রায় কাগজে দেখো যে এই গ্রামের ছেলেটা আজকে ওখানে সায়েন্টিস্ট হয়েছে, কিন্তু সেটা কটা, রেয়ার কয়েকটা ছেলে না, সেটা আমরা করছি। আমরা ব্যতিক্রম দেখবো না, এভারেজ মাসটাকে। হ্যাঁ, সেটা দেখতে হবে। এবং সেখানে আমাদের যারা শিক্ষক শিক্ষিকা, তাদের এদের উজ্জীবিত করা একটা বিরাট রোল আছে। আমি জানি না কলেজে সেটা কতখানি করা হয়, কিন্তু আমি যেমন শুনেছি পাটনার যে কলেজ, সেখানে পড়াশোনার সঙ্গে সঙ্গে সমান্তরাল ভাবে চাকরির জন্য বিভিন্ন কোচিং বা এগুলো দেওয়া হয়। আচ্ছা, তুমি দেখবে এখানে যে ব্যাংকে যে বিভিন্ন ছেলেমেয়েরা বিহার থেকে এসছেন, তাদের সঙ্গে যদি কথা বলো, তারা বলে আমাদের ওইটাই লক্ষ্য ছিল যে কাজ চাকরি পাওয়াটা। তারপরে ওরা কিন্তু আগেই লক্ষ্যটা ঠিক করে নিচ্ছে, আমি আইআইটিতে পড়বো, আমি ইঞ্জিনিয়ার হবো, আমি না, আমার অতটা মেধা নেই, আমি তাহলে এই ক্লারিক্যাল চাকরিটার মধ্যে দিয়ে থাকবো। এবং ক্লারিক্যাল চাকরি থেকে আবার বড় পরবর্তী ডিপার্টমেন্ট বড় দিতে পারে, সেই ছেলেটাই আবার আইসিএস পরীক্ষা দিয়ে পরবর্তী